দর্শক, চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন কাকাতুয়া এজেন্সি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা ইলফিস। আজকে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন পারভেজ কাজী, আইআরএস এনরোল এজেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। দর্শক, আপনারা জানেন যে বরাবর আমরা এই অনুষ্ঠানে আমাদের যে অতিথি আছে তাকে জানাই আসলে আমরা যারা এই ইউএসএতে প্রবাসে বসবাস করি তাদের জন্যই আসলে মূলত আমাদের এই অনুষ্ঠানটি। আসলে প্রতি বছর আমরা যে ট্যাক্স ফাইলিং করি এটার সুবিধা অসুবিধা প্রিপারেশন সব কিছু নিয়েই কিন্তু আসলে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস এনরোলমেন্ট বা বিজনেস ডিডাকশন যেটা বলে। আজকে আমরা ওনার কাছ থেকে এই বিষয়ে একেবারে A to Z সব কিছু মানে শুনবো। প্রথমে চলে যাচ্ছি আপনার কাছে যে আসলে একদম আমাদের সাধারণ দর্শক যারা আছে তাদের জন্য যদি আপনি প্রথমে বলতেন যে বিজনেস ডিডাকশনটা আসলে কি। ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। এখানে প্রথমেই বলে রাখি যে দু ধরনের ট্যাক্স ফাইল আমরা সাধারণত করে থাকি। এক ধরন হচ্ছে যারা W2 এমপ্লয়ি, বছর শেষে তারা তাদের W2 ইনফরমেশনগুলো পায়, সারা বছরের ইনকাম কত, কি খাতে কি উইথহেল্ড করা হয়েছে এবং সেটা দিয়ে ওনারা ট্যাক্স ফাইল করেন। আরেক গ্রুপ হচ্ছে যারা বিজনেস ওনার, সেলফ এমপ্লয়েড হতে পারে, এলএলসি কর্পোরেশন ওনার হতে পারে, বিজনেস ওনাররা। এখন যারা W2 এমপ্লয়ি তাদের কিন্তু ডিডাকশন ভেরি ফ্ল্যাট, নাই বললেই চলে। খুব সাধারণ অল্প কিছু ডিডাকশন তারা নিতে পারে। সেটা হচ্ছে তারা যদি বাড়ি ওন করে থাকে, বাড়ির মর্টগেজ, প্রপার্টি ট্যাক্স এবং সেই বাড়িতেই যদি উনি থেকে থাকেন তাহলে ওই সংক্রান্ত কিছু ডিডাকশন ওনারা ক্লেম করেন এবং কিছু চ্যারিটেবল গিভিং যদি করে থাকেন সেটার উপরে। মূলত এইটাই হচ্ছে ওনাদের ডিডাকশন। আর বিজনেস ওনারদের জন্য কিন্তু ডিডাকশন অনেক বেশি এবং এটা ব্যাপক, এবং এটা করার একটা রিজনও আছে। আইআরএস কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীদের খুব বেশি প্রমোট করে থাকে এবং এরা হচ্ছে হার্ট অফ ইউএস ইকোনমি। এরাই কিন্তু ইউএস ইকোনমিকে চলমান রেখেছে এবং সম্মুখ পানে ধাবিত করছে। অতএব তাদেরকে যত বেশি সুযোগ সুবিধা দেয়া যায় সেটার ব্যবস্থা রেখেছে এই ট্যাক্স ফাইলিং সিস্টেমে। বিজনেস ওনাররা ওরা যেটা আর্ন করে সেটার উপরে ওরা কিন্তু ট্যাক্স ফাইল করে না। তারা ট্যাক্স ফাইল করে আর্নিংস এর পর যতগুলো ডিডাকশন আছে সেটা নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকলো সেটার উপরে ওনারা ট্যাক্স ফাইল করে থাকেন। এখানে আইআরএস এর দুটো ফর্মুলা কাজ করে। একটা হচ্ছে আইআরএস বলে থাকে যে তুমি বাসার পিছনে, মেইনটেনেন্সের পিছনে, মর্টগেজ, ইন্টারেস্ট, রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, ইন্স্যুরেন্স, ইউটিলিটিস এত কিছু না দেখিয়ে তুমি একটা ফ্ল্যাট ডিডাকশন করতে পারো। সেটা হচ্ছে যদি 300 স্কোয়ার ফিট তুমি ব্যবহার করে থাকো দেন ইয়ারলি $1,500। এই যে আপনার কথার মধ্যে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, আমি জানি না এটা রিলেটেড হবে কিনা। কেউ যদি আসলে যে আপনি বলছেন যে 300 স্কোয়ার ফিটের যে জায়গাটা কেউ যদি মনে করে যে আচ্ছা আমি ওটা টেনেন্টকে দিয়ে দিব, সেক্ষেত্রে কি সে পরবর্তীতে আপনার ডিডাকশন ক্লেম করতে পারবে? কাকে দিয়ে দিবে? মানে সে ভাড়া হিসাবে সে চিন্তা করলো আচ্ছা আমি সাবলেট হিসাবে বা টেনেন্টকে আমি মানে ওই রুমটা আমি ভাড়া দিয়ে দিলাম। না, আমি টেনেন্টকে দেওয়া মানে তো এটা আমার ইনকাম। টেনেন্ট আমাকে সে 500 টাকা করে মাসে দিচ্ছে, ওটা কিন্তু ইনকামে গেল, ডিডাকশনে আসবে না। ওটা তো ডিডাকশন না, ওটা ইনকাম। আর আমি ব্যবহার করছি ব্যবসার জন্য, পার্সোনালি আমার ব্যবহারের জন্য, আমার বিজনেসের ব্যবহারের জন্য, তখন আইআরএস বলছে এত ডিটেইলে না গিয়ে তোমার যদি খরচ যত সামান্যই হয়ে থাকে
then 300 square feet $5 per square feet $1,500 তুমি অ্যানুয়ালি ডিডাকশন ডিডাক্ট করতে পারবে। তো এখন থেকে যদি কেউ মনে করে ওকে আমি যেহেতু প্রতি বছর আমরা জানি যে জানুয়ারিতে আমাদের ট্যাক্স শুরু হয়, তাহলে তার কি ধরনের প্রিপারেশন এবং কি ধরনের ডকুমেন্টস আসলে সে রেডি করতে পারে? জি, এখন ডকুমেন্টসের ব্যাপারে আমরা সাধারণত আমাদের ট্যাক্স গ্রাহকদেরকে বলে থাকি যে আইআরএস এর কাছে সবচেয়ে বড় জিনিস যেটা ওরা খুঁজে সেটা হচ্ছে ডকুমেন্ট। যে ধরেন আমার বাসার আমি যে মর্টগেজ দিচ্ছি, জি, আমাকে ছোট করে সে আমার মর্টগেজ $4,000, জি, আচ্ছা, তো আমি 20% অফ মাই হাউস আমি ডিডাকশনের জন্য ব্যবসার জন্য ব্যবহার করি। তো আমি $800 পার মান্থ আমি একটা হিসাব আমার করব, বিজনেস থেকে আমি আমার পার্সোনালকে দিব। এখন ডিডাকশনের সময় আমরা সাধারণত যেটা জিজ্ঞেস করে থাকি যে কত পার্সেন্টেজ অফ টাইম গাড়িটা বিজনেস ইউজ হচ্ছে আর এবং পার্সোনাল কত পার্সেন্টেজ অফ টাইম এটা পার্সোনাল ইউজ হয়। জি, আপনি ধরে নিলাম এটা 50-50, 50% অফ টাইম আপনি বিজনেস ইউজ করেন এবং 50% অফ টাইম আপনি এটা পার্সোনাল ইউজ করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি গাড়ির সব খরচগুলো বিজনেস ইউজে দেখাতে পারি, 50% খরচগুলো। অল্টারনেটিভলি আমি যেটা করতে পারি, আমি একটা মাইলেজ লগ মেনটেন করতে পারি। আচ্ছা, সেই বিজনেসের যে মাইলেজটা সেটা আমি একটা লগ বুকের মতো মেনটেন করলাম, সেখানে আমি আওয়ার বা প্রত্যেকদিন কত মাইল ড্রাইভ করলাম সেটাকে আমি লিপিবদ্ধ করতে পারি। এবং আমি সে ফাইন্ড আউট হলো যে আমি এই বছর 10,000 মাইলস টোটাল ড্রাইভ করেছি, এটার পারপাসে ইউজ করেছি। হ্যাঁ, তো এই বছর 2026-এ আইআরএস মাইলেজের জন্য একটা ডিডাকশন দিচ্ছে, সেটা হচ্ছে 72.6 সেন্টস। আচ্ছা, তো তার মানে আমি যদি 10,000 মাইল ড্রাইভ করে থাকি, আমি $7,260 আমি গাড়ি ব্যবহারের জন্য ডিডাক্ট করতে পারি। অল্টারনেটিভলি আমি যেটা করতে পারি, আমি গাড়ির পেমেন্ট যদি লিজে নিয়ে থাকি অথবা গাড়ির পেমেন্টের 50% আমি ক্লেম করতে পারি, ইন্স্যুরেন্সের 50%, গ্যাসোলিন, রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্সের 50% আমি খরচ করতে পারি, আমি দেখাতে পারি আমার এক্সপেন্স হিসাবে। তো গাড়ির ক্ষেত্রে আমরা দেখেছি মাইলেজ ডিডাকশনটা অনেক সহজ, এবং আজকাল সেলফোনেও আপনার কিছু সফটওয়্যার আছে যেখানে গিয়ে আপনি মাইলেজটা লগ করতে পারেন। আপনাকে কাগজে ডিজিটালি আসলে সবকিছু চলে আসে, ডিজিটালি এটা মেইনটেইন করা সম্ভব। আপনি ধরুন একটা বিজনেস ট্রিপে যাচ্ছেন, আপনি কিছু ক্লায়েন্ট ভিজিট করবেন, আপনি ডেট অ্যান্ড টাইম এবং কোন ক্লায়েন্ট ভিজিট করতে যাচ্ছেন এবং আপনি গাড়ির কারেন্ট মাইলেজটা দিয়ে দিলেন। এন্ড অফ দ্য ডে আপনি সব ভিজিট করে যখন ফিরে আসলেন, এটা দিয়ে দিল যে সারা দিনের আপনার মাইলেজ কত হয়েছে। তো এইগুলো, এবং এটাকে বিজনেস যদি আপনি মেনশন করে থাকেন, এটা শুধু বিজনেস সেকশনেই থাকবে। এবং এন্ড অফ দ্য ইয়ারে সারা বছরে আপনার বিজনেস মাইল কি হয়েছিল ওটা হিসাবে বের হয়ে যাচ্ছে, এবং আপনি সেই ডিডাকশনটা নিতে পারেন। নাম্বার 3 হচ্ছে ভেরি ইউজফুল, সেটা হচ্ছে স্টার্ট আপ কস্ট। আমরা যখনই কোনো ব্যবসা করি না কেন, আমাদের ইনিশিয়াল কিছু খরচ থাকে, স্টার্ট আপ কস্ট। এর মধ্যে আপনি হয়তো কোনো অ্যাকাউন্টেন্টের কাছে গেছেন, কথা বলেছেন, তার পরামর্শ নিয়েছেন, কনসালটেন্সিতে কিছু খরচ হয়ে গেছে, আপনি কর্পোরেশন অথবা এলএলসি ফর্ম করেছেন, সেখানে খরচ হয়েছে, আপনার ইনিশিয়ালি মার্কেটিং এর জন্য
2-4 জন মার্কেটিং এজেন্টের সাথে কথা বলেছেন, ইউটিউব হয়তো আপনি ইউজ করবেন, আপনি আপনার সেই গার্মেন্টসেই থাকলাম আমরা, যদি এই রিলেটেড ব্যবসা হয় আপনি কিছু লাইভ শো করবেন আপনার প্রোডাক্টের, সেটার জন্য আপনি কাউকে হায়ার করেছেন এবং সে আপনার হয়ে এটা করছে। এই খরচগুলো এগুলো চলে আসে স্টার্টআপ সেলিং মার্কেটিং থেকে শুরু করে যে একটা টোটাল একটা যে ব্যাপার আছে সেটা। তারপর একটা কম্পিউটার দরকার হয়েছে, কিনেছেন ল্যাপটপ, কিনেছেন ডেস্ক, চেয়ার, আপনি 5000 পর্যন্ত প্রথম বছরে স্টার্টআপ কস্ট, আপনি একটা ব্যবসা শুরু করতে গিয়ে যেই খরচটা হয়েছে সেটা আপনি ডিডাক্ট করতে পারেন। দেন আপনার ইকুইপমেন্টস, আপনাকে যদি কিছু কিনতে হয়ে থাকে সেই ক্ষেত্রেও আসলে সেগুলো ডিডাক্টেবল এবং সেগুলো আপনি বোনাস ডেপ্রিসিয়েশন করে প্রথম বছরে পুরোটা ডিডাক্ট করতে পারে। সাধারণত মানে আমরা যারা বাঙালি প্রবাসীরা আছি, যারা আপনার কাছে যান, আপনার ক্লায়েন্ট যারা, কি মানে আপনার কি মনে হয় যে এই যে বিজনেস ডিডাকশনের ক্ষেত্রে তারা কি ধরনের ভুল করে আসলে? ভুলটা এক জায়গাতেই করে, সেটা হচ্ছে ডকুমেন্টসে, আর কোথাও না। অনেকেই ডকুমেন্ট মেনটেন করে না। এই যে কার মাইলেজ বললাম, এটা অ্যাব্রাপ্টলি তারা একটা নাম্বার বলে অথবা এস্টিমেটেড নাম্বার বলে, কিন্তু কোনো ব্যাকআপ নাই। যদি কখনো আইআরএস ফাইলটাকে রিভিউতে নেয় এবং সেই খরচগুলো দেখতে চায়, তো সেই ব্যাকআপটা করতে পারে না। ইভেন অ্যাকচুয়াল এক্সপেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির মর্টগেজ, গাড়ির রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, এগুলো দিয়েও যদি কেউ ডিডাকশন নিতে হয় তাকে কিন্তু সেই বিলগুলো প্রডিউস করতে হয়। তো মেজরিটি অ্যাট টাইমস আমরা দেখি যে বিলগুলো তাদের কাছে নাই, অথবা ওনারা প্রপারলি মেনটেন করতে পারে নাই। সেই ক্ষেত্রে আসলে তাদের করণীয় কি সেই মুহূর্তে? আসলে সেই মুহূর্তে কিছু করার নাই। আইআরএস তারপরও ধরেন যারা উবার, লিফট ড্রাইভার, ওনারা গ্যাসোলিন বিল ওদের কারো কাছেই নাই। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77th স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। আমরা যেটা রিকমেন্ড করে থাকি যে আপনি একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ড ওপেন করেন ফর ইয়োর বিজনেস এবং সব খরচগুলো ওই ক্রেডিট কার্ডে করেন। যারা উবার, লিফট, নট অনলি দ্যাট, ইভেন এনি বিজনেস, বিজনেস এক্সপেন্স গুলো যদি আপনি একটা কার্ডে করেন, আপনার জন্য সহজ হয়, লাইফ ইজি হয়, এবং আপনাদের জন্য আসলে সহজ হয়। যে আমি সব কিছু, উনি 1 ইয়ার স্টেটমেন্ট আমাকে দিলে আমি সেখান থেকে বের করে আনতে পারবো ওনার বিভিন্ন হেডে কত খরচ হয়েছে। কিন্তু সেই ক্রেডিট কার্ডে আপনি মেসিতে গেছেন এবং ভালো কোনো কিছু দেখেছেন, আপনার বাচ্চার জন্য কিনে নিয়েছেন, সেটা কিন্তু হবে না। এটা বারবার করে আমরা বলি। অনেক সময় দেখি ওই ক্রেডিট কার্ডেই উনি হয়তো শপিং করছে, কিছু শপিং করেছে, কিছু গিফট কিনেছে, কারো জন্মদিনে যাবে, অন্য ক্রেডিট কার্ড বের করতে গিয়ে ভুলবশত ওইটা দিয়েছে। এগুলো ডেফিনেটলি একটু বিপদে ফেলে উনাদেরকে, আমাদেরকেও। আমরা কিন্তু দেখি যে আমাদের আশেপাশে
অনেক বাঙালি প্রবাসী আছে যে তারা কিন্তু নতুন নতুন বিজনেস শুরু করছে, বা অনেকে অনলাইন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ইউটিউবে তারা, তো যারা অনলাইন ব্যবসা করে, সেটা কাপড় হতে পারে বা ফুড হতে পারে, অন্যান্য আরও ছোট ছোট আপনার অনলাইন বিজনেস আছে, তারা যদি চিন্তা করে যেহেতু তারা বাসার মধ্যে বসেই বিজনেসটা করছে, তাদের ক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিবেন? অনলাইন বিজনেস এবং যে কোনো ব্যবসার ব্যাপারে আমার কাছে মনে হয় যে এখন একটা প্রবণতা প্রত্যেকের, যে ভালো কুক করে সে ভাবছে যে আমি তো বাসার থেকে বসে ক্যাটারিং করতে পারছি, হ্যাঁ, আমি ছোটখাটো হয়তো 15 জন 20 জন 30 জনের কোনো একটা অনুষ্ঠানের অর্ডার নিলাম, সেটা সাপ্লাই ডেলিভার করলাম, ওখানে 30 জন আমার খাওয়াটা খেলো, পছন্দ হলে এইখান থেকেই 5টা অর্ডার ওনার কাছে আসবে। এবং এটাই হচ্ছে, এইভাবেই গ্র্যাজুয়ালি দেখছি যে বাসায় একা শুরু করেছিল, 6 মাস 9 মাসের মধ্যে শি নিডস হেল্প, সে আর একা করতে পারছে না, মানে সেটা বড় হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এমনও হচ্ছে কারো কারো কমার্শিয়াল কিচেন দরকার হচ্ছে। জি, এটা একটা গুড থিং টু স্টার্ট, এবং এটা এনিথিং হতে পারে। আমি এক ঈদে গিয়েছিলাম, আমাকে একজন একটা পাঞ্জাবি দিবে, তো সে আমাকে বলল যে তোমার জন্য একটা পাঞ্জাবি এনেছি, পরে দেখো। তো পরে দেখলাম যে এটা একটু ফিট হচ্ছে না, হ্যাঁ। তো সে আমাকে বলল যে অসুবিধা নাই, চলো আমার সাথে, তো আমি তাহলে তোমাকে পরে নিয়ে আসবো। আমি গেলাম, এক বাসার সামনে গাড়ি রাখলো, গেলাম ভিতরে, উনার ওয়্যার হাউস হচ্ছে উনার অ্যাটিক। আচ্ছা, হ্যাঁ, আমি সেটাই বলছি আসলে অ্যাটিকে উনার ওয়্যার হাউস, উনি সবকিছু ওখানে মেনটেন করছেন। নিচে উনার স্যাম্পলগুলো আছে, অথবা একটা ছোট্ট শোরুমের মতো। উনি তাড়াতাড়ি এটা নিয়ে উপর থেকে আরো আমার সাইজের একটা এনে দিল, পড়লাম। এবং ভদ্রমহিলা সো স্মার্ট, ওখানে একটা সুন্দর সিংহাসন মার্কা একটা চেয়ার আছে, আমাকে বলল যে ভাই এখানে বসেন, কেমন লাগে আপনাকে দেখি। তো উনি দেখি সেলফোন নিয়ে বোধহয় ছবিও তুললেন একটা, আমি বুঝতে পারি নাই। না, ওখান থেকে বের হয়ে আমি বাসায় আসছি ড্রাইভ করে, আমার ভাগ্নি ফোন করেছে, বলছে খালু আপনাকে তো খুব সুন্দর লাগছিল। আচ্ছা, আমি বললাম কোথায়? বলছে ওই যে আপনি এক সিংহাসনে বসা দেখলাম। মানে উনি ওইটা ফেসবুকেও পোস্ট করে দিয়েছেন। আচ্ছা, উইদিন নো টাইম। তো এই যে এই ইনোভেটিভ আইডিয়াসগুলো এবং লোকজন করছে, এটা ভেরি গুড। কিন্তু আমি ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছিলাম, এখানে কিন্তু একটু ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে, উনি বলেছে ভাই আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। তো সেই কথা আর বলেন নাই। হোপফুলি উনি কারোর সাথে কথা বলেছেন, এবং উনি এটা প্রপারলি, যেটা ট্যাক্স ইমপ্লিকেশন, যেহেতু উনি অনেক বড় হচ্ছেন, এবং আমি দোয়া করব উনি আরো বড় হোক। এবং আমি দেখছি যে গোটা বাসায় মানে বক্সে ভরে আছে তার প্রোডাক্ট। আর ঈদের সময় উনারা আরো বেশি করে আনেন, এবং সেলটা বোধহয় তখনই বেশি হয়। সেই ক্ষেত্রে ধরেন যদি আপনার কাছে উনি আসতেন, তাহলে ওনাকে আপনি কি ধরনের সাজেশন দিতেন? না, আমি ওনাকে বলতাম যে উনি যে বিক্রিগুলো করছেন বাসা থেকে, যদি কেউ ব্যবসা অথবা ইয়েতে, এর মধ্যে অনেকগুলো সেলস ট্যাক্সের পর্যায়ে পড়বে, আওতায় পড়বে, এবং এখান থেকে উনি যে ইনকামটা জেনারেট করেন সেটাও কিন্তু ট্যাক্সেবল। আচ্ছা, উনি ওনার ডিডাকশনগুলো নেওয়ার পরও নেট যে ইনকামটা থাকছে সেটার উপর উনাকে ট্যাক্স ফাইল করতে হবে। এই পরামর্শগুলোই দিতাম। তারপর বাকি উনার ইচ্ছা, উনি কি করতে চান। উনাকে একটা বিজনেস, মানে হয়তো নিজের নামে করছেন এখন, ওটাকে একটা বিজনেস ফরমেশন, এলএলসি না একটা ছোট কর্পোরেশন ফর্ম করবে, এস কর্প, কোনটা দিয়ে উনি এগোবে, এই পরামর্শগুলো উনাকে দিতাম।
তাহলে এই যে তার যে এটিকটা সে ব্যবহার করছে তার বাসার, তাহলে কি সে তার বিজনেস পারপাসে এই যে বিজনেস ডিডাকশন দেখার জন্য কি সে এটিকটাকে দেখাতে পারতো নাকি আপনার দেখাতে নিচে পারবে, যে অবশ্যই ওটা ফুললি শুধুমাত্র অ্যাটিকটাকে সে ব্যবহার করে এবং বাসার অনেক অংশ সে ব্যবহার করে তার তাহলে সে এই যে ছোট ইনভেন্টরি ছোট রাখতে যে গিয়ে। জায়গাগুলো সে ইউজ করছে বিজনেস পারপাসে, সেগুলো তাহলে সে ডিডাকশনের মধ্যে মানে ক্লেমের সে ভিতরে আনবে ইনকামে কিভাবে? আনলেই তো তখন ডিডাকশনের পর্যায়ে আসবে। তো আমি জানি না উনি কিভাবে কি করছেন, ওর জন্য এগুলো নিয়েই কথা বলতে চেয়েছিলাম। হোপফুলি উনি হয়তো কাউকে চিনেন, তার সাথে কথা বলেছেন এবং উনি যেটা শুদ্ধ সেটাই করছেন আমি তারপরে আশা করি। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখি কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে এবং সে কিন্তু তার বাসার একটা অংশ ব্যবহার করে কিন্তু ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং করছেন। সাধারণ কাজ হচ্ছে আপনি যদি এই রাস্তার থেকে ওই বটলগুলো কালেক্ট করেন এবং যেটা ফেরত দিলে 5 cents সেন্টস করে পাওয়া পাওয়া যায়, যায়। এইভাবে আপনি যদি কিছু টাকা মেক করেন ওটাও ট্যাক্সেবল। ওই আচ্ছা। ইনকামটার উপরও ট্যাক্স পে করতে হয়। অতএব আপনারা যারা ব্যবসা করছেন, আপনারা ব্যবসাটার ধরনটা অবশ্যই প্রপার হতে হবে, আপনার ইনকামটা দেখাতে হবে, এক্সপেন্সেস গুলো অবশ্যই আপনি ডিডাক্ট করবেন এবং নেট যেটা হচ্ছে সেটার উপরে হোয়াট এভার ট্যাক্স লায়াবিলিটি আপনার আসছে আপনি সেটা ফাইল করবেন এবং পে করবেন। এই মুহূর্তে আপনি যদি আমাদের সাধারণ দর্শক জন্য ইন জেনারেলি যদি একটা সাজেশন দিতেন তাদের প্রিপারেশনের জন্য। ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। গত বছরের ট্যাক্স ফাইল শেষ হয়েছে, আমরা 6 মাস অতিক্রম করেছি, আর 6 মাস পর আরেকটা ফাইল শুরু হবে। আমার মানে এই সময় উপদেশ থাকবে যে আমাদের কম বেশি গত বছরের ফাইলে অনেক কিছু আমরা দেখেছি যে আমরা সময় মতো করিনি বলে ওই ডিডাকশানগুলো নিতে পারিনি। ডিডাকশানটা কি বিজনেসম্যানদের জন্য? ডিডাকশান হচ্ছে তার ইনকামকে কমিয়ে আনা। ইনকামকে কমিয়ে আনার অর্থ হচ্ছে আপনার ট্যাক্স লায়াবিলিটিও কমিয়ে আনা। অতএব আপনি লেস ট্যাক্স দিচ্ছেন মানে কিছু অ্যাডিশনাল টাকা আপনার পকেটে যাচ্ছে। তো সেটার জন্য আমরা যদি এখনই কাজ শুরু না করি, বছর শেষ হয়ে গেলে আমাদের আর কিন্তু কিছু করার থাকবে না। তো 6 মাস মাত্র গেছে, সামনে আরও 6 মাস। আমি অনুরোধ করব যারা বিজনেস ওনার, বিভিন্ন ডিডাকশান আছে, আবার রিটায়ারমেন্ট প্ল্যানও আছে যেগুলো তারা নিতে পারে এবং তাদের ইনকামকে রিডিউস করতে পারে। ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করার জন্য এখনই তাদের প্ল্যান করা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আমরা দেখছিলাম কাকাতুয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টিং। আমাদের সঙ্গে ছিলেন আইরিস এনরোল এজেন্ট পারভেজ কাজী এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম আসলে যে অলরেডি কিন্তু আমরা এই বছরে যে ট্যাক্স সেটা পার করে এসেছি এবং সামনের বছরের জন্য আসলে এই মুহূর্তে থেকে আমাদের কি ধরনের প্রিপারেশন নিতে হবে সামনে আমাদের যে ট্যাক্স আসছে সেটার জন্য, এবং যারা আসলে ছোট বড় যারা বিজনেস আছে যাদের, তারা আসলে কি ধরনের ডকুমেন্টস তাদের প্রিপেয়ার করতে পারে এবং এটার পাশাপাশি যে আমরা যেন প্রত্যেকটা ইনফরমেশন সঠিক দেই এবং আইআরএসের যে নিয়ম কানুন আছে সেটা যেন মেনটেন করি, সেই অনুযায়ী যেন আমরা আমাদের ডকুমেন্টস তৈরি করি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন।
Kakatua Agency, 8828 192 Street, Jamaica, 3731 77th Street, Jackson Heights, New York. কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক